This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। ঘড়িতে ঠিক বিকেল ৫টা মানে পাঁচ কথা নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আর শুরুতেই আমাদের কোন দিকে নজর রাখতে হবে তো বলুন তো? শুরুতেই আমাদের নজরটা রাখতেই হবে এই এসআইআর নিয়ে দলকে ঠিক কি সতর্কবার্তা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর থাকবে। যেমনটা বলছিলাম আপনাদের, এসআইআর নিয়ে দলকে সতর্ক করেছেন অভিষেক। ফের নির্বাচন কমিশনকে তোপ, অপরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে, এসআইআর বাংলা বিরোধী প্রমাণিত হয়েছে মন্তব্য অভিষেকের। যুদ্ধকালীন পরিস্থিতি ভেবে কর্মীদের কাজের নির্দেশ দিয়েছেন তিনি। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। সৌরভ, এই যে বৈঠক, সেই বৈঠকে আর কি কি নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, সব থেকে বড় কথা হচ্ছে 31শে জানুয়ারি পর্যন্ত এই ভোট রক্ষা যে শিবির তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, সেই তৃণমূল কংগ্রেস সেই ক্যাম্প চালানোর নির্দেশ তিনি দিলেন। এবং তিনি আরও কি বললেন যে দলের কাছে সমস্ত তথ্য পাঠাতে, যাতে কমিশনের তথ্য এবং দলের তথ্য মিলিয়ে বোঝা যায় কমিশন কোথায় ভোট চুরি করছে। এই শব্দবন্ধটি তিনি ব্যবহার করেছেন। বিহারের উদাহরণ এনেছেন তিনি, যে বিহারে নির্বাচনে অনেকে ভোটার তালিকায় তাদের নাম পাননি, তার পুনরাবৃত্তি যেন কোনোভাবে বাংলায় না হয়। সেই কারণে রাজ্যসভার সাংসদ, লোকসভার সাংসদ, বিধায়ক প্রত্যেককে কিন্তু তিনি এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এবং প্রতিদিন 50 জন করে বিএলএদের সঙ্গে, 15 জন করে বিএলওদের সঙ্গে যোগাযোগের জন্য নির্দিষ্ট তাদের জন্য একটি কিন্তু বলা যেতে পারে যে তাদের কাজের পরিকাঠামো বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব থেকে বড় কথা তিনি যেটা বলেছেন যে যুদ্ধের মতো পরিস্থিতি, লড়াই করতে হবে, যুদ্ধের কথা মাথায় রেখে এক একটা দিন যুদ্ধের মতো। এবং প্রতিটি রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে, প্রতিটি পারফরমেন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো ধরনের আত্মতুষ্টিতে না ভুগে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার লড়াই, সেই লড়াই কিন্তু চালাবার জন্য আজকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সব মিলিয়ে এসআইআর নিয়ে একেবারে 2026-এর বিধানসভার নির্বাচনের 6 মাস আগে থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং এই প্রক্রিয়াটাকেই ভোট পর্যন্ত টেনে নেওয়ার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্তত যেভাবে কাজ করার পদ্ধতি তিনি বলছেন, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে কোনো রকম শৈথিল্য না রেখে ভোটের লক্ষ্যে একেবারে প্রতিদিন কিন্তু গোটা সংগঠনকে ইনভলভ করালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত তিনি যে ভাষণ রেখেছেন সূত্রের দাবি। ধন্যবাদ সৌরভ। এসআইআর নিয়ে চিৎকার কেন? দুটো দিক। একদিক যে তারা 14 বছরের কলঙ্কটা এসআইআর এর আড়ালে চেপে রাখতে চাইছেন, এসআইআরকে ঢাল করতে চাইছেন। অন্যদিকে যে তালিকা আছে সেই তালিকাতেই নির্বাচন করতে চাইছেন। কারণ দুধে কতটা জল আছে সেটা নিখুঁতভাবে উত্তরাধিকারী খবর রেখেছেন। ফলে যখন অঙ্গচ্ছেদ হচ্ছে, আর কি, অঙ্গহানি হলে তো ব্যথা হয় মানুষের শরীরে, সেই জন্য হচ্ছে। এসআইআর এর বিরোধিতায় পথে বিএলও অধিকার রক্ষা মঞ্চ, সিইওর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ, অস্বাভাবিক মৃত্যু, কাজের চাপকে ঢাল, আন্দোলন বিএলওদের একাংশের। এসআইআর এর বিরোধিতায় সিইও দফতর অভিযান করে বিএলও অধিকার রক্ষা মঞ্চ, তালা হাতে বিক্ষোভে ছড়ায় উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টাও করা হয়। দাবি পূরণ না হলে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এসআইআর এর বিরোধিতায় পথে বিএলও অধিকার রক্ষা মঞ্চ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সিইওর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ, অস্বাভাবিক মৃত্যু, কাজের চাপকে ঢাল, আন্দোলনে বিএলওদের একাংশ। এসআইআর এর বিরোধিতায় সিইও দপ্তর অভিযান করে বিএলও অধিকার রক্ষা মঞ্চ, তালা হাতে বিক্ষোভে ছড়ায় উত্তেজনা, ব্যারিকেড ভাঙানোর চেষ্টা করা হয়, দাবি পূরণ না হলে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার একটা হুঁশিয়ারি দিচ্ছেন তারা। দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন তারা অবস্থান বিক্ষোভ করছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। দাবি পূরণ না হলে টানা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএলওরা। এসআইআর এর বিরোধিতায় পথে এবারে বিএলও অধিকার রক্ষা মঞ্চ, সিইওর ঘরের সামনে অবস্থান বিক্ষোভ, অস্বাভাবিক মৃত্যু, কাজের চাপ, এই দুটো বিষয়কে তারা মোটামুটি ঢাল করে নিয়েছেন এবং আন্দোলনে বিএলওদের একাংশ। এসআইআর এর বিরোধিতায় সিইও দপ্তর অভিযান করে বিএলও অধিকার রক্ষা মঞ্চ তালা হাতে নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে এবং তাতেই উত্তেজনা ছড়ায়। শ্রাবন্তী সাহা রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি, যারা করছেন আন্দোলন তারা কি বলছেন? দেখো, তোমাকে দেখাবো একেবারে যে মূল গেট, এর ভিতরেই বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই অফিস ঘরের বাইরে আমরা দেখতে পাচ্ছি বিএলও সহ সংগঠনের যারা সদস্য রয়েছেন, সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা অবস্থান, তাদের বক্তব্য আদতে কি সিইও অফিস যারা অফিসার রয়েছেন তারা চালান, নাকি বিজেপির কথায় এই সিইও অফিস চলছে? অভিযোগ সেই কেন আমরা মৌদুলকে দেখতে পাচ্ছি, কেন একদম আধিকারিকের সামনে অবস্থান করছে? আমরা অবস্থান করতে আসিনি, আমরা কথা বলতে এসেছিলাম। আমাদেরকে ডাকা হলো, আমরা বাংলার বিএলওদের স্বার্থে, তাদের কাজের প্রেশার, তাদের ওয়ার্কলোড, আমরা শুধু একটা আবেদন করতে এসেছিলাম যে সময়সীমা বাড়ানো হোক। আমাদের ডেকে এনে 2 ঘন্টা বসে গরু ছাগলের মতন হলো। আমরা যারা সরকার করি আমরা চিনি না, তিলক ধরি লোক হিন্দিতে ইয়াতে হটা দো, বাহার কর দো। আমরা তো মানুষ, আমরা সরকারের কাজ করি। বিএলওদেরকে এখানে বসিয়ে রেখে আমাদের থেকে ইয়ারোরা ফোন করে হুমকি দিচ্ছে এক্ষুনি আসতে হবে, নইলে শোকত হবে। এই মানসিক চাপ ধরে রাখা সম্ভব নয়। বিএলওরা রোজ মরছে, বেটার কি আজকে এখানে মেরে ফেলে দিই। রোজ মারার থেকে একদিন মারা ভালো। দেখুন, মনোজ আগরওয়াল যতক্ষণ না কয়েকটা প্রশ্নের উত্তর দেবে ততক্ষণ বন্ধ আমরা এখানে বসবো। পুলিশ আমাদেরকে চ্যাঙ্গলা করে তুলে দিয়েছে, আমরা তার ঘরের সামনে ছিলাম। আমাদের ওপর আমরা এখানে এসেছি, গণতান্ত্রিকভাবে আমাদেরকে ডেকেছে কথা বলবে বলে। ওনার ডেপুটি আমাদের কাছ থেকে তথ্য নিল, তার 5 মিনিট পরে আমাদের বিএলও তনুশ্রী ম্যাডামের কাছে ফোন এলো, হুমকি হলো। কি হুমকি দেওয়া হলো ম্যাডাম আপনাকে? অর্থাৎ একগুচ্ছ তারা দাবিকে সামনে রেখেছেন, মূলত অস্বাভাবিক মৃত্যু, কাজের চাপ, এই বিষয়গুলোকে ঢাল করে তারা আজকের এই বিক্ষোভ দেখাচ্ছেন। আপডেটের দিকে তুমি নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ শ্রাবন্তী। এবং এর পাশাপাশি এই মুহূর্তে আমাদেরকে নজর রাখতেই হবে মন্দির বাজারের দিকে, যেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বক্তব্য রাখছেন। দেখুন, আমি কথা দিয়ে গেলাম তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না আগামী বিধানসভা নির্বাচনে, খুঁজে পাওয়া যাবে না। 27 বছর পরে দিল্লি যদি বিজেপি জিততে পারে, 15 বছর পরে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা গ্রামে গ্রামে বিজেপি তুলতে পারে। ভরসা, বিশ্বাস, আস্থা রাখুন। অনেক সন্দেহ হয়ে গেছে, বেলা খুব ছোট। এর পরের অভিযান সাগর আর পাথর প্রতিমা, আবার দেখা হবে। আপনারা আস্তে আস্তে এগোবেন, আস্তে আস্তে শীতও একটু পড়ছে, অনেক নৌকো টৌকো পেরিয়েও যাবেন, অনেক আস্তে আস্তে ফিরবেন। আর এই মাঠে যা ফেলে গেছেন না, নিশ্চয়ই কিছু ফেলে যাননি। চায়ের কাপ, মুড়ির ঠোঙা ঝাঁটানোর দরকার নেই। আগামীকাল বাপি হালদার আর জয়দেব হালদার এই মাঠটা ঝাঁটাবে, আগামীকাল ঝাঁটাবে। এরা এমন ছোচা পার্টি, শুভেন্দু যেখানে যায় তার পিছন পিছন যায়, পিছন পিছন যায়। 6 জায়গায় আটকেছ, 6বার আসবো এখানে। এ তো দ্বিতীয় হলো কাকদ্বীপ,
তারপরে মন্দির বাজার, তারপরে সাগর, তারপর পাথর প্রতিমা, তারপরে রায়দিঘি, তারপরে কুলপি, আর লাস্টে ফেব্রুয়ারিতে আসবো মগরাহাটে। মগরাহাটও নেব। মানস শাহকে খুন করেছ, বদলা আমরা নেব, বদল হবে। খগেন মুর্মুর রক্ত দেখেছেন? দেখেছেন? আদিবাসী সাংসদের রক্ত দেখেছেন? বদলা যদি চান, বদল আনুন। মেরা বুথ সবচেয়ে মজবুত বুথ শক্তিশালী করুন। আর আছি আমরা একদম টিম মথুরাপুর আছে 24 ঘন্টা আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম। জোরসে বলো জয়। এনামোরেশন ফর্ম বিলির শেষ লগ্নেও বিএলওদের একাংশের ভুরি ভুরি অভিযোগ। এনামোরেশন ফর্ম আপলোডের সময় মিলছে না রেকর্ড। 2002 এর নাম থাকলেও সিরিয়ালি নাম্বারে ভুল। সমস্যা হচ্ছে সার্ভারে, ধীরে চলছে আপলোডিং এর প্রক্রিয়া। সামান্য ভুল হলেও ঠিক করার উপায় থাকছে না। এর সঙ্গেই রয়েছে রাজনৈতিক দলের চাপ। অভিযোগ বিএলওদের একাংশের। অনলাইন যখন করতে যাচ্ছি, অনলাইন করতে গিয়ে দেখছি কি অনেকের নট রেকর্ড ফাউন্ড, মানে আপনার 2002 নাম আছে কিন্তু তা সত্ত্বেও সার্চিং যখন করছি তখন নট রেকর্ড ফাউন্ড দিচ্ছে। কারণ ধরুন আপনার 840 নাম্বার সিরিয়াল, কিন্তু সেটা 1840 হয়ে গেছে, অথচ ওই গ্রামে 1840টা ভোটারও নেই। এই সমস্যাগুলো আমাদের প্রচুর করতে হচ্ছে। অনলাইন খুব স্লো চলছে, দু একটা ভুল হলে রেকটিফিকেশন অপশনটাও আমাদের কিন্তু এখন নেই। সবারই ফর্ম জমা দেওয়ার তারা, তারপরে একটা জায়গায় গিয়ে দেখছি যে ফর্ম জমা নিতে গিয়ে দেখছি ফর্ম ঠিকমতো ফিল আপ করা হয়নি, অথচ তারা ফোন করে করে বিরক্ত করে যাচ্ছে যে আমাদের ফর্ম নিয়ে যান, ফর্ম নিয়ে যান। তারপর ফর্ম জমা নিতে গিয়ে দেখছি যে ফর্ম ঠিকমতো ফিল আপই হয়নি। তারপর এখন যে ফোনটা আসছে যে ফর্ম জমা পড়ে গেছে, তাদের সেই ফর্ম আপলোড হয়েছে কিনা সেটার জন্য ফোন করছে। আমাদের এই একটা ফোনেই কাজ করতে হচ্ছে, সমস্ত একটা বিএলও অ্যাপে সমস্ত এন্ট্রি করতে হচ্ছে। এভাবে যদি ফোন আসতে থাকে তাহলে আমাদের কাজের পক্ষে ভীষণ অসুবিধা হচ্ছে। তবুও কিন্তু এক পাড়া প্রতিবেশী সেটা কিন্তু আমাদের উপর রয়ে গেছে। যেমন একটা যে আমার ওই ভোটারকে বাদ দেওয়া যাবে না, এটা একটু দেখতে হবে। মানে একটা দূর থেকে একটা কথা, মানে আমাদের প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে একটা চাপ রয়েছে। যেখানে মানুষ এখনো অনেকে ফর্ম সংগ্রহ করে উঠতে পারেনি, ওনারা বলছেন তাদের আনআইডেন্টিফাইড দেখিয়ে তাদের আপনারা ডিজিটালি সাবমিট করুন। ওনারা আবার 6 নম্বর ফর্ম ফিল আপ করে হিয়ারিংয়ে এসে ওনাদের নাম তুলবেন। আচ্ছা, আমরা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে, নির্বাচনী কর্মী হিসেবে আমাদের কোনটা বেশি গুরুত্ব পাওয়া উচিত? একজন মানুষের নাগরিকত্বের মৌলিক অধিকার, না ডিপার্টমেন্টের এই অমানবিক অনৈতিক দাবি? ফর্ম ডিস্ট্রিবিউশন করে কালেক্ট করে অনলাইনে সাবমিট করা বিরাট অসুবিধার মধ্যে পড়তে হয়েছে এবং একেবারে প্রাণ যায় অবস্থা এরকম। এনামোরেশন ফর্মে তথ্য আপলোড করতে গিয়ে জেরবার বিএলওরা। বহু জায়গায় রয়েছে ইন্টারনেটের সমস্যা, এর সঙ্গে রয়েছে কমিশনের পোর্টালে বিভ্রাট। ভোটারদের তথ্য আপলোড করার ক্ষেত্রে দীর্ঘ সময় লাগছে। বাঁকুড়ার অধিকাংশ বুথে মাত্র 50% ফর্ম এখনো পর্যন্ত আপলোড করা সম্ভব হয়েছে। কমিশনের বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ে শেষ করা যাবে তো কাজ, এই নিয়ে কিন্তু একটা শঙ্কায় রয়েছেন বিএলওরা। বাঁকুড়া বিধানসভার 112 নম্বর বুথের বিএলও দেবাশিস চট্টোপাধ্যায় এনুমারেশন ফর্ম থেকে যে সমস্ত তথ্যগুলো আপলোড করার রয়েছে ইসিআই নির্দিষ্ট পোর্টালে, সেটা সাবমিট করার তিনি চেষ্টা করছেন। দীর্ঘক্ষণ ধরে এভাবেই তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু টেকনিক্যাল কারণে সেই সাবমিশন, অর্থাৎ যে সমস্ত তথ্যগুলি তিনি ইসিআই সাইটে আপলোড করার চেষ্টা করছেন, সেই আপলোড তিনি করতে পারছেন না। প্রায়শই এই ধরনের সমস্যার মুখোমুখি তাকে হতে হচ্ছে, কারণ ইসিআইয়ের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে বেশ কিছু টেকনিক্যাল সমস্যা রয়েছে, প্রযুক্তিগত সমস্যা রয়েছে। তার ফলে কখনো নেটওয়ার্ক থাকলেও কখনো সেই ইসিআইয়ের পোর্টাল খুলছে না, আবার কখনো সাবমিট দিতে গেলেও কিন্তু টেকনিক্যাল এরর দেখাচ্ছে। এই যে টেকনিক্যাল সমস্যা, সেই টেকনিক্যাল সমস্যায় কার্যত জেরবার দেবাশিস বাবু। ইলেকশন কমিশনের যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, সেই সময়সীমার মধ্যে তাঁরা পুরো কাজটা শেষ করতে পারবেন কিনা তা নিয়ে এখন রীতিমতো দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। কার্যত রাত দিন জেগেও সেই কাজ আদৌ শেষ করা যাবে কিনা, সেটাই এখন তাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। কাজ হচ্ছে কখনো ভালো, কখনো সার্ভার ঘুরছে কোনো কাজই করছে না, মানে বসে যাচ্ছে।
পাচ্ছি না, তখন আপলোড করতে পারছি না। এই সময়ই তো দেখতে পাচ্ছেন তো, নেটের কেমন ডিস্টার্ব, কখন আসছে কখন আসছে না, এরও প্রবলেম। মানে অনেক সময় লগ ইনও নিচ্ছে না, কিছুই নিচ্ছে না, কোনো কাজই করছে না কোনো। বিভিন্ন সময় যে টাওয়ারের প্রবলেমগুলো থাকার জন্য আপলোড করতে সেগুলো বারবার ঘুরছে, এক একটা ফর্ম আপলোড করতে অনেক সময়ও লেগে যাচ্ছে, একদম পুরো ঘুরেই যাচ্ছে। এবং যেগুলো যাদের ক্ষেত্রে ঘরে ওয়াইফাই থাকছে তাদের প্রত্যেই সুবিধা হচ্ছে, কিন্তু যখন পাবলিকের সামনে যখন লোড করতে যাচ্ছি তখনই ওইগুলো ঘুরছে। আবার অনেকগুলো প্রবলেম আসছে কোটালের মধ্যে, যেগুলো সত্যিকারের সিরিয়াল নাম্বার অনুযায়ী 2002 লিস্ট বার করেছে, সেই লিস্ট বার করার পরে সেগুলো যখন দিচ্ছি সেই লিস্ট অনুযায়ী সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারগুলো নিচ্ছে না, তখন সেটা নট রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। আবার সেগুলো নিয়ে আমরা প্রবলেমে পড়ছি। হাকিমপুর সীমান্ত পরিদর্শনে রাজ্যপাল। এসআইআর শুরু হতেই বাংলাদেশে ফেরা হিরিক, এবং এই হাকিমপুর সীমান্ত থেকে আমরা দেখেছি অনেক বাংলাদেশিদের পুশব্যাক করা হয়েছে। সেই হাকিমপুর সীমান্ত পরিদর্শনে রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি দেখাবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে সেখানে? রাজ্যপাল ইতিমধ্যে সরমনগর যে হাকিমপুর সীমান্ত সেখানে এসে পৌঁছেছেন, সেখানে যারা পুলিশের লোক রয়েছে, যারা বিএসএফ এর আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন। এমনকি যারা মূলত যাদেরকে এখানে ডিপোর্ট করার জন্য নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যাদেরকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হবে, তাদের সঙ্গে কথা বলার জন্য রীতিমতো বিএসএফ আধিকারিকের সঙ্গে তিনি কথা বলছেন। কি পরিস্থিতি হয়ে রয়েছে, কতজনকে পাঠানো হয়েছে, এখন কতজন এসে দাঁড়িয়ে রয়েছেন, এবং কোনো রকম আইন শৃঙ্খলা দিক থেকে কোনো রকম অবনতি হয়েছে কিনা, এই গোটা বিষয়টি কিন্তু এখন রাজ্যপাল খতিয়ে দেখছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে রাজ্যপাল এখানে বিএসএফ যিনি আধিকারিক রয়েছেন, অর্থাৎ যেখানে এই 143 নম্বর যে ব্যাটালিয়ান বিএসএফ এর যিনি সরমনগর চার্জে রয়েছেন, তিনি কি বলছেন এই গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং সেই এখানে পুরোটাই মূলত হচ্ছে তিনি একটা বিষয় দেখতে এসেছিলেন যে বিএসএফ কতটা এখানে আইন শৃঙ্খলার দিক থেকে কতটা মজবুত রেখেছে, এবং সীমান্ত যেহেতু হাকিমপুর থেকে রাজ্যের মধ্যে সবথেকে বেশি বাংলাদেশি ভূখণ্ডে ওপারের ভূখণ্ডে গিয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল মূলত এখানে বিএসএফ এর মূলত পরিকাঠামো, এখানে কতজন বাংলাদেশি এখনো মধ্যে অপেক্ষা করছে এবং প্রতিদিন কতজন আসছেন সেই সব কিছু তথ্য কিন্তু বিএসএফ এর কাছ থেকে নিলেন। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, ক্যাম্পাসে সুদেব রায় দেখাচ্ছে যে এখানে যারা বাংলাদেশি যারা অপেক্ষা করছে তারাও তার সঙ্গে কথা বলতে এসেছিলেন, কিন্তু বিএসএফ এর তরফে জানিয়ে দেওয়া হলো যে বিএসএফ কিন্তু কোনো রকম তাদেরকে অন্তত এবার কাছে আসতে দেবে না, কারণ রাজ্যপাল একটি গুরুত্বপূর্ণ পদ, এবং সেখানে এখানকার যারা স্থানীয় মানুষ তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই সব কিছুই কিন্তু রাজ্যপাল জেনে নিলেন। যেমন তুমি দেখতে পাচ্ছ হাকিমপুর যেটা মূলত একদম সীমান্তে, সেই কাঁটাতারের কাছে এখন রাজ্যপালের গাড়ি এগোচ্ছে। রাজ্যপাল সেখানে গিয়ে বিএসএফ এর যাবতীয় পরিকাঠামো, বিএসএফ কতটা প্রস্তুত রয়েছে সীমান্ত সুরক্ষায়, সেই যাবতীয় বিষয়গুলো কিন্তু এখন রাজ্যপাল দেখতে যাচ্ছেন, এবং বিএসএফ এর যারা আধিকারিকরা রয়েছেন তার গাড়ি এগিয়ে নিয়ে যাচ্ছে। মধুকর্পিতা, একেবারে সেই ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, দেখতেই পাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি ইতিমধ্যেই হাকিমপুর সীমান্তে পৌঁছে গিয়েছেন, সেখানে হাকিমপুর সীমান্ত তিনি পরিদর্শন করছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে। সাময়িকভাবে তাপমাত্রা কমবে বাংলায়, আগামী 48 ঘন্টায় কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে দুদিন পর আবারও চড়বে পারদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কমলেশ রয়েছেন। কমলেশ, আবহাওয়া দপ্তর মারফত আর কি আপডেট রয়েছে? দেখো, বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটা নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপ দফায় দফায় শক্তি বাড়াবে, এরকমই ইঙ্গিত। বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার অভিমুখ এখনো স্পষ্ট নয়, তবে ডিসেম্বরের শুরুতে, নভেম্বরে বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই, ডিসেম্বরের শুরুতে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে হলেও হতে পারে। এই ঘূর্ণিঝড় কোথায় যায় তার উপরই সবটা নির্ভর করছে। আপাতত আগামী 48 ঘন্টায় তাপমাত্রা খানিকটা কমবে, আর উত্তরে হাওয়াটা আবার জোরদার হয়েছে, তবে দুদিন পরে আবার ঠান্ডা গায়েব হয়ে যাবে, যেহেতু ঘূর্ণিঝড় ক্রমশ উপকূলের কাছাকাছি থাকবে। মধুকল্পিতা, ধন্যবাদ কমলেশ। বহরমপুরের সরকারি হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব, হঠাৎই হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে এই তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সিসিটিভি, সেই সিসিটিভির ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। হঠাৎই হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়, দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে।
25-30 জন ছেলে দেখলাম চলে এলো, আমাদের সিকিউরিটি সহ আমরা দৌড়ে গেলাম। আমি অন্তত হাত জোর করে বললাম যে ভাই কি প্রবলেম হয়েছে, বাড়ির লোক প্রেসক্রিপশন নিয়ে আসুন, ডক্টর কথা বলবে, আমরাও কথা বলবো। তো বললো ঠিক আছে বলে চলে গেল। চলে গিয়ে সেকেন্ড রাউন্ড আবার দলবল মিলে চলে এলো এবং আমাদের ছেলেদের ইনজিওর করলো, সিকিউরিটিকে ধরে মারধর করলো, আমাদের জিনিসপত্র মেশিন, বিশেষ করে দামি দামি মেশিন সমস্ত ভেঙে চুরে, দেখুন আপনারা ফুটেজ দেখেই বুঝতে পারবেন। জানি না এক্স্যাক্ট, আমরা এখনো ক্লিয়ার নই।